নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অসম্পূর্ণ শয্যা। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো অসম্পূর্ণ শয্যা। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্পটি পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কি দাদা তখন থেকে দাঁড়িয়ে রয়েছেন? আমি বললাম তো এই মাছটা দেওয়া যাবে না, আপনি পাশেরটা নিন। আপনি কেন বুঝতে পারছেন না? একা মানুষ খাবো, তার জন্যে আমার এইটাই দরকার। আরে দাদা, একটা বৌদি নিয়ে নিয়েছে ওই তিনটে একসাথে। বছর 35-এর সৌম্য বাজারের ব্যাগ হাতে দাঁড়িয়ে একটানা তাকিয়ে রয়েছে একটা ছোট সাইজের ইলিশ মাছের দিকে। মাছের চোখের ওই থমথমে চাহনি ওর নিজের অতীতের সঙ্গে যেন মুখোমুখি করিয়ে দিচ্ছে বারবার। বাজারের কোলাহলে হঠাৎ একটা অতি পরিচিত চেনা কণ্ঠস্বর শুনে সে ধরফড়িয়ে পেছন দিকে তাকায়। দাদা, আমার ইলিশটা, ওই তিনটে কিন্তু আমি নেব। শব্দটা যেন শরীরের প্রতিটা রন্ধ্রে বাজল। মুখ ফিরিয়ে তাকায় সৌম্য। ভিড় ঠেলে একজন নারী এগিয়ে আসছে। মাছের দোকানদার বললেন, ওই তো বৌদি চলে এসেছে। বৌদি আমার রোজগারের খদ্দের, আমার কাছ থেকে মাছ ছাড়া উনি নেন না। ওনার শ্বশুর আর স্বামী ইলিশ মাছ খেতে বড্ড ভালোবাসেন। এই তিনটে উনি নেবেন দাদা, আপনি আর একটা পছন্দ করেন। লাল পাড় শাড়ির আঁচল সামলে দাঁড়িয়ে থাকা একজন নারী, যার সিঁথিতে ঝলমল করছে সিঁদুরের দাগ। প্রথমে সে বুঝতে পারেনি, তারপর চোখ আটকে যায় তার মুখের দিকে। সেই চেনা গড়ন, সেই স্পষ্ট দৃষ্টির চাপা অহংকার। আপনি রাখুন তাহলে, আপনার তো আবার যেটা দরকার সেটা না পেলে বোধহয় সুখ আসে না। নারীটা থমকে দাঁড়ায়। চোখের ভাষায় তার এক মুহূর্তের কাঁপন। সে কিছু বলে না। তার কপালের কাছে ঝুলে থাকা চুলের লকগুলো সৌম্যর স্মৃতিকে এক মুহূর্তে ছিঁড়ে নিয়ে যায় 1 দশক আগের এক রাতে। কি ব্যাপার, আপনি রাখুন তাহলে ওটা। দাদা, আমাকে বরং আর একটা ইলিশ মাছ দিয়ে দিন। সে কি বৌদি, আপনি আমার রোজের খদ্দের। দাদা 6 মাসে 9 মাসে একদিন আসেন, উনি পছন্দ করছেন বলে। আমি সেই থেকে শুনতে পাচ্ছি, সবজি আলার দোকান থেকে। দরকার নেই, ওনার যখন ওই মাছটা প্রিয় ওনাকেই দিয়ে দিন। আমি আবার বেশি কথা বলতে একদম ভালোবাসি না। কই একটু সরুন তো দেখি। সরিয়ে দেয় সেই মেয়েটি। সৌম্য যেন আর সরতে পারছে না সেখান থেকে। ওই রাতে সে একা ছিল না, সঙ্গে ছিল প্রীতি। এক সময়ে তার প্রথম প্রেম। সে প্রথম তাকে ছুঁয়েছিল, সে প্রথম ভেতরের ভালোবাসার উষ্ণতা জাগিয়েছিল সে। অথচ সেই উষ্ণতার ভেতরে কিছুই যেন ছিল না, একটা অভাব, একটা শূন্যতা যা তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলে। বিছানায় ছড়িয়ে থাকা নগ্ন শরীরের গভীরতম আদান প্রদানেও সৌম্য কিচ্ছু খুঁজে পায়নি। বারবার চেষ্টা করেছে। মেয়েটার শরীরের প্রতিটা খাঁজে, প্রতিটা কুঁচকে যাওয়া পরতে কি যেন খুঁজতে চেয়েছে, একটা অনুভূতি, একটা স্পর্শ যা তাকে আশ্বস্ত করবে। কিন্তু সেই আশ্বাস কোথাও নেই। প্রীতি তার পিঠে আঙুল বুলিয়ে
ফিসফিসিয়ে বলেছিল, তুমি কি আমায় ভালোবাসো? সৌম্য থমকে গিয়েছিল। কি বলবে বুঝতে পারেনি। সে কখনো কাউকে ভালোবাসতে শিখতেই পারেনি। উত্তর দাও না। প্রীতি, আমি জানি না। সেই রাতে মেয়েটার চোখে প্রথমবারের মতো এক রাশ হতাশা দেখেছিল সৌম্য, যেটা বুঝতে তখন দেরি হয়নি তার, কিন্তু গ্রহণ করতে পারেনি। ওই রাতের পরই প্রীতি ওকে ছেড়ে চলে আসে। সেই প্রথম আর সেই শেষ। কলেজ থেকে পালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি বলে প্রথম দীঘার সমুদ্র সৈকতের এক চেনা হোটেলে। ছোটবেলায় সৌম্যর মা ছিলেন ভীষণ কঠোর। বাবা অফিস থেকে ফিরলেই মা আর বাবার চিৎকার শুনত সে। রাতে যখন পাশের ঘরে মা কাঁদত, তখন সে দরজার ফাঁক দিয়ে দেখত বাবা মায়ের ওপর চেপে বসে আছে। মা কাঁদছে, ধাক্কা দিচ্ছে, আবার কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে পড়ে। একবার সে সরাসরি দেখে ফেলেছিল মা বাবার শরীরী সম্পর্কের এক নিষ্ঠুর ছবি। ওই রাতের পর থেকেই তার মনোজগতে একটা গর্ত তৈরি হয়, যে গর্ত আজও সে পূরণ করতে পারেনি। তারপর যখনই কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে, এক রাতের পরে সে বুঝতে পেরেছে, না, এখানেও কিচ্ছু নেই, কোনো উষ্ণতা নেই, কোনো সম্পূর্ণতা নেই। বাজারের ব্যাগ হাতেই দাঁড়িয়ে সৌম্য, প্রীতি সামনের দিকে এগিয়ে। হাতের ইলিশ মাছটা ঠিক করে ধরে সে একবার পেছনে তাকায়। সৌম্য বলল না, তুমি কেমন আছো? প্রীতিও বলল না, তুমি কি এখনো কাউকে ভালোবাসতে পারো না? দুইজনেই চুপচাপ দাঁড়িয়ে। সৌম্য হাঁটতে শুরু করেছে। কি দাদা, মাছটা লাগবে না, ওনাকেই দিয়ে দিন। বৌদি, তাহলে আপনারটা। থাক দাদা, আজ আর ভালো লাগছে না। জীবন যে শূন্য, কখনোই পূর্ণ হবে না, কারণ সৌম্য আজও ভালোবাসতে শেখেনি। আর প্রীতি, সে হয়তো আজও জানে সৌম্যর মতো মানুষের জন্য পৃথিবীতে কোনো প্রেমই যথেষ্ট নয়। মনে মনে শুধু বলল সে, তুমি যদি আমাকে একবার ভালোবাসতে বলতে পারতে সৌম্য। সৌম্যও যেন ভেতরে ভেতরে বলল, আমি যদি জানতাম এই ভালোবাসা কাকে বলে। প্রীতি কানে ফোন দিয়ে একটু দূরে সরে দাঁড়িয়ে। সৌম্য বাজার ছাড়িয়ে বেরিয়ে এসেছে, তবে প্রীতিকে লক্ষ্য করা সে কিছুতেই ছাড়তে পারছে না। প্রীতির শরীরের চাকচিক্য আজ আরো বেশি অনবদ্য এবং সুন্দর। একসময় কলেজের সব থেকে সুন্দরী মেয়েদের মধ্যে প্রীতির নাম সবার ওপরে ছিল। সৌম্যই প্রথম প্রপোজ করেছিল ওকে। হঠাৎ ফোনটা রেখে প্রীতি এগিয়ে এসে বলে, দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। সৌম্য প্রথমে ইতস্তত বোধ করে, বলে, চিনতে পেরেছ? তা পারবো না, হালকা হেসে উত্তর দেয়। সৌম্য বলে, চলো তাহলে, তোমায় বাড়ি ছেড়ে দিয়ে আসি। কথাটা বলেই সৌম্য চুপ। মনে হলো একটা মারাত্মক ভুল কথা সে বলে ফেলেছে। প্রীতির ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে ওঠে। তুমি এখনো বদলাওনি, তাই না? মানে এত বছর পরও তুমি এইরকম? প্রথমেই না বললে পারতে। তোমাকে এখনো সে একই রকম লাগছে সৌম্য। না মানে, তোমাকে কি বাড়ি ছেড়ে দেব? একটু অস্বস্তিতে হাসে সৌম্য। চলো তাহলে, উত্তর দেয় প্রীতি। গাড়িতে বসে প্রীতি আয়নার সামনে চুল ঠিক করছিল। সৌম্য স্টিয়ারিং এ হাত রেখেছে। কেমন চলছে তোমার জীবন? প্রীতি আয়নার দিকে তাকিয়েই বলে, ভালোই। সংসার, অফিস, সন্তান সব মিলিয়ে ব্যস্ত সময় কাটে। সেই আয়নার দিকেই মুখ তার। তোমার স্বামীর সঙ্গে পরিচয় হলো কিভাবে? প্রীতি একটু চুপ করে থাকলো, তারপর জানলার দিকে তাকিয়ে বলল, অঙ্কুরের সঙ্গে পরিচয় হয়েছিল একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে। প্রথম দেখাতেই ওকে ভালো লেগেছিল। একদম স্থির, বিশ্বাসযোগ্য একটা মানুষ। ওর চোখে আমি নিরাপত্তা খুঁজে পেয়েছিলাম, আর আমার আর কিছুই চাওয়ার ছিল না ওর থেকে। সৌম্য হাসে, বলে, আর আমাদের সম্পর্কটা? প্রীতি হেসে ফেলল। তুমি এটা বুঝতে চেও না। আমাদের মধ্যে সব ছিল, কিন্তু ভালোবাসার সেই নিশ্চিন্ত অনুভূতিটা ছিল না। অন্তত তোমার তরফ থেকে তো ছিলই না। আমি যতবার জানতে চেয়েছি তুমি ভালোবাসো কিনা, ততবার তুমি নিশ্চুপ থেকেছ। আমি একজন মানুষের সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে, তাই সরে গিয়েছিলাম। সৌম্য হেসে বলল,
তা তোমার স্বামীর সঙ্গে হানিমুন কেমন ছিল? প্রীতি মুখে হাসি রেখেই বলল, অসাধারণ। প্রথমবার ওর সঙ্গে কাটানো রাতটার কথা মনে আছে এখনো। ভয় করছিল যদি আবারও, বলে থেমে গেল প্রীতি। তবে না, ওর সঙ্গে সবকিছু ঠিকই ছিল। সৌম্য হালকা হেসে বলে, বুঝতে পারছি। গাড়ির মধ্যে এক মুহূর্তের নীরবতা নেমে এলো। প্রীতি চুপচাপ সৌম্যর দিকে তাকিয়ে বলল, তোমার বাবা মা কেমন আছেন? সৌম্য একটু হাসল। সেই হাসির মধ্যে একটা শূন্যতা লুকিয়ে। মারা গেছেন অনেক বছর হলো, এখন একাই থাকি। প্রীতির মুখ থেকে হাসি গেল মিলিয়ে। একদম একা? প্রীতি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এবার বিয়েটা করো সৌম্য। বয়সটা তো কম হলো না, দেখতেও বুড়িয়ে যাচ্ছ। সৌম্য হেসে বলল, কার জন্য বিয়ে করব? কেন? নিজের জন্য। যে নিজের ভেতরে ভালোবাসাই খুঁজে পায় না, তার জন্য বিয়ের কি দরকার? প্রীতি এবার চুপ করে গেল। এই সৌম্যকে সে খুব ভালো করেই চেনে, যে সারা জীবন ধরে কিছু একটা খুঁজেই যাচ্ছে, কিন্তু কখনোই তা খুঁজে পাচ্ছে না। সৌম্য জানে প্রীতি যা বলছে তা ঠিক, কিন্তু সে কি সত্যিই বদলাতে পারবে? গাড়ি রাস্তার ধারে থেমে গেল। দরজা খুলে প্রীতি বলল, থামো, এখানে আমার বাড়ি। তারপরে একটু পেছন ফিরে বলল, সৌম্য কেমন আছো সেটা জানতে চাইবো না, শুধু চাই তুমি একদিন নিজেকে খুঁজে পাও। সৌম্য সামান্য হেসে বলল, একদিন? আচ্ছা শোনো, তোমার ফোন নাম্বারটা নোট করো। প্রীতি নিজের ফোন নাম্বারে একটা মিস কল দিল। এতে সৌম্যর মোবাইলেও ওর নাম্বারটা উঠে এলো। চলে গেল প্রীতি। সৌম্য জানে প্রীতির ওই একদিন শব্দটা হয়তো কখনোই আসবে না। কম নারী সঙ্গ সে করেনি, কিন্তু তার খোঁজা আজও শেষ হচ্ছে না। সৌম্য গাড়ির দরজাটা ধীরে বন্ধ করলো। প্রীতি চলে গেছে। ঘড়ির কাঁটায় এখন 7:30 বাজে। তার গায়ের হালকা পারফিউমের গন্ধ এখনো গাড়ির ভেতরে টিকে। সৌম্য জানে গন্ধটা কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যাবে, ঠিক যেমন তার জীবনের সমস্ত সম্পর্ক ধীরে ধীরে মিলিয়ে গেছে। রাস্তার ধারে এক কাপ চা নিয়ে দাঁড়ালো সৌম্য। শীতের বাতাসে ধোঁয়া ওঠা চায়ের কাপটা ধীরে ধীরে যেন সবকিছুকে উবিয়ে দিচ্ছে। শহরের ব্যস্ততা দেখতে লাগলো সে। কোথাও একটা কোলাহল চলছে, অথচ তার মধ্যে সে নেই। আজ কত বছর পর প্রীতির সঙ্গে দেখা। প্রীতি, ঐন্দ্রিলা, রাজেশ, আরো কতকে। ফ্রেন্ড লিস্ট থেকে সবাই এক এক করে বাদ পড়ে গেছে বয়স বাড়ার সাথে সাথে। প্রীতির সাথে ওরকমটা হবার কথা ছিল না। সেই রাতে হঠাৎ করে আচমকাই ফোনটা বাজে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নাম্বারটা অপরিচিত, তবুও কৌতূহলবশত রিসিভ করে সৌম্য। আজকাল সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলেছে সে নতুন, তাতে ফোন নাম্বারটা কি করে শো বন্ধ করা যায় ওটা শেখা হয়নি। কাজে অনেকেই ফোন করছে, অনেক বন্ধু, আবার অনেক আনাড়িও। হ্যালো, তুমি কি সৌম্য? নারী কণ্ঠস্বরটা খুব চেনা, কিন্তু ধন্দে পড়ে গেল সে। কে বলছেন? আমি সৌম্য বলছি। আমি ঐন্দ্রিলা, মনে নেই? সৌম্য কিছুক্ষণ চুপ। নামটা শুনে মনে পড়ে গেল বহু বছর আগে আরো এক সম্পর্ক, যা হয়তো সম্পর্কের থেকে বেশি কিছু ছিল। ঐন্দ্রিলা, এত বছর পর হঠাৎ? হঠাৎ না সৌম্য, আসলে আমি জানতাম না যে তুমি এখন কলকাতাতেই আছো। হঠাৎ করে আজ ওই স্ক্রল করতে করতে দেখতে পেলাম আসলে, আর দেখেই তোমায় চিনতে পারলাম। তোমার ফোন নাম্বারটাও শো করছিল, তাই ভাবলাম একটু খোঁজ দিই। কেমন আছো? সৌম্য হেসে বলল, ভালো থাকার মতো কোনো কারণ নেই আমার, তবে মন্দও নেই। শুনে তো ঠিক মনে হলো না। এখন কোথায়? এই চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি। আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, ইচ্ছে ছিল বাড়িতে রান্না করা ইলিশ মাছ ভাজা আর গরম ভাত খাবো, সেটা আর হলো না। কেন? সে অন্য কথা। দেখা করতে পারবে? সৌম্য কিছু বলার আগে একটু ভাবলো। আজকের দিনটা যেন পুরনো অধ্যায়গুলো খুলে দিচ্ছে একে একে। কোথায় আসবো? সাউথ সিটি মলের সামনে আমি আছি, যদি পারো দেখা করো। ঠিক আছে, আসছি। ফোন রেখে গাড়ির দিকে হাঁটলো সৌম্য। মনে মনে ভাবতে লাগলো, ঐন্দ্রিলা, এটাও কি কোনো সংকেত?
সাউথ সিটি মলের সামনে গাড়িটা থামালো সৌম্য। ঐন্দ্রিলা তাকে দেখতে পেয়েই গাড়ির দিকে এগিয়ে এলো। এত বছর পরেও সে প্রায় একই রকম আছে, পরিপাটি, স্নিগ্ধ সৌন্দর্য, কিন্তু চোখের কোণে এক রাশ ক্লান্তি জমে আছে। অতদিন পর তোমাকে দেখে ভালো লাগছে, বলল ঐন্দ্রিলা। সৌম্য হালকা হেসে বলল, একটুও কিন্তু বদলাওনি। তুমি বদলেছ? বয়সের ছাপ পড়েছে? না, শুধু বয়স না, তোমার চোখে কিছু একটা আছে, যেন তুমি এখনো খুঁজেই চলেছ। সৌম্য চুপ করে গেল। সত্যিটা এতদিনেও কেউ বুঝতে পারেনি, অথচ ঐন্দ্রিলা এক মুহূর্তেই দিল বলে। বিয়ে করেছ? না। জানতাম। তুমি? না, আমারও হয়নি। কাজ করি, সবটাই রাতে। কথাটা বলতে ঐন্দ্রিলার এতটুকু ঠোঁটে বাঁধল না। সৌম্য জানে ঐন্দ্রিলা বাবা মরা মায়ের সাথে থাকা মেয়ে। ওর মাও শ্বশুরবাড়ির অত্যাচারের চাপে ওকে নিয়ে শহরের এক কোণে বাসা ভাড়া উঠেছিল। ওর মা তখন ডাক সাইটের সুন্দরী। কত লোকের আনাগোনা ঘটতো বাড়িতে। সবাই জানতো ঐন্দ্রিলার মায়ের সঙ্গ ঠিক কেমন। কেউ কিছু বলতো না। আসলে খেটে খাচ্ছে, কাউকে মেরে তো খাচ্ছে না, তাই কিছু বলারও নেই। তুমি এখন কেমন আছো? দুইজনে মিলে একটা ক্যাফেটেরিয়ায় ঢোকে। কফির কাপে চুমুক দিতে দিতেই সৌম্য বলে, বিয়ে করিনি, একা থাকি, নিজের ছোট একটা বিজনেস চালাই। একা কেন? কারণ তুমি তো আমাকে ছেড়ে চলেই গেছিলে, তাই না? সৌম্য একটু অপ্রস্তুত হয়ে গেল। আমি তো নিজেই জানি না যে আমি কি খুঁজছি। এখন জানো? সৌম্য মাথা নাড়িয়ে বলল, না, এখনো জানি না। ঐন্দ্রিলা হেসে বলল, তাহলে তোমার সেই যাত্রা এখনো শেষ হয়নি। কথাগুলো শুনে সৌম্য বুঝতে পারল তার অতীত তাকে একবার ফেরাতে চায়, কিন্তু সে কি পারবে নিজেকে খুঁজে পেতে? সৌম্য থমকে দাঁড়ায়। ঐন্দ্রিলার চোখের ভাষা কিন্তু স্পষ্ট তখন। সে যা চায় কেবল এই রাতের জন্য নয়, হয়তো বহুদিনের চেপে রাখা আকাঙ্ক্ষার এক বিস্ফোরণ ঘটেছে এক মুহূর্তে। কিন্তু সৌম্য আজও জানে না ভালোবাসা কাকে বলে। তার জীবনে অনেক নারী এসেছে, শরীরের উষ্ণতায় ডুবেছে, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা রয়েই গেছে। তুমি না বলছিলে বাড়ির তৈরি খাবার খাবে? কেন, বাড়িতে বাবা মা কেউ নেই, সবাই চলে গেছে। বলো কি? তুমি এখনো একা। আসলে আমার খোঁজা এখনো শেষ হয়নি। আমার সঙ্গে চলো। আজ বেরোনোর আগে খাসির মাংস করেছিলাম, দুটো গরম ভাত ফুটিয়ে নেব। দুই বন্ধু মিলে অনেকদিন পর না হয় খাওয়া দাওয়া হবে। তুমি বিয়ে করনি কেন? বিয়ে করার ফুরসত কোথায় পেলাম বলো? মা চলে যাওয়ার পরে একা শহরে একটা মানুষের পক্ষে থাকা কতটা কষ্টকর, অবশ্য মেয়ে মানুষ হলে তুমি নিশ্চয়ই বুঝতে পারতে। তুমি কি এখন চলে যেতে চাও? ঐন্দ্রিলার আঙুলগুলো ধীরে ধীরে সৌম্যর গলার কাছে চলে আসে। সৌম্য কথা বলে না, শুধু গভীরভাবে ঐন্দ্রিলার চোখের দিকে তাকিয়ে থাকে। ঐন্দ্রিলা কাছে এগিয়ে আসে, তার নরম ঠোঁট ছুঁয়ে যায় সৌম্যর গাল। আমি জানি তুমি ভালোবাসতে জানো না, কিন্তু আমি কি পারি না এক রাতের জন্য তোমার হয়ে যেতে? সৌম্য চোখ বন্ধ করে। শরীর বলছে এক কথা, মন বলছে আর এক। তারপর আচমকা সে ঐন্দ্রিলার কাঁধে হাত রাখে। তুমি কি সত্যি চাইছো এটা? ঐন্দ্রিলা হাসে, একদম নিঃশব্দে বলে, আমার বাড়ি এসো। ঐন্দ্রিলা সেই পুরনো ভাড়া বাড়ি এখন আর নেই। গাড়িতে ওঠার পর থেকেই সৌম্যর শরীরের মধ্যে অসম্ভব একটা উদ্বেগ কাজ করছিল। যদিও মাঝে মধ্যেই সেই পাড়ায় তাকে দেখা যায়, কিন্তু আজ চেনা মুখগুলোকে খুঁজে পেয়েছে সে। অথচ একই শহরে এতগুলো বছর তারা একই সাথে কাটিয়ে। কলেজ কমপ্লিট করার পর সবাই সরে গিয়েছিল এক এক করে, কিন্তু আজ হঠাৎ দেখে মনে হচ্ছে যেন টাইম ট্রাভেলিং এ চড়ে সবাই চলে এসেছে সৌম্যর সঙ্গে দেখা করতে। ঐন্দ্রিলার বিরাট বিলাসবহুল ফ্ল্যাট, সেখানে প্রবেশ করেই নাকে এলো রজনীগন্ধার সুবাস। খাবারটা আগে করে নি। ঐন্দ্রিলা চলে গেল রান্নাঘরে। বেশিক্ষণ সময় লাগলো না। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল সৌম্য। আধ ঘন্টা পর ঐন্দ্রিলা বলল, ডিনার রেডি, চলে এসো। এত তাড়াতাড়ি? হ্যাঁ, এখন তো 9টা বাজে, খাবার সময় তো হয়েই গিয়েছে, তাই না? আমি ফ্রেশ হয়ে আসি। নিশ্চয়ই, ওই দিকে টয়লেট আছে। ফ্রেশ হয়ে খাবারটা খেলো সৌম্য।
ঘড়ির কাঁটায় 10টা ছুঁই ছুঁই। কলেজের কত কথা, কত পুরনো বন্ধুর স্মৃতি মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর পরিবেশ। ঐন্দ্রিলা নিঃশব্দে ওর হাত ধরে বেডরুমের দিকে নিয়ে যায়। ঘরটা সাজানো, নিখুঁতভাবে গোছানো, কিন্তু কোথাও যেন একটা নিঃসঙ্গতার ছাপ লেগে। সৌম্য ঐন্দ্রিলার দিকে তাকিয়ে বলে, তোমার সম্মতি আছে? ঐন্দ্রিলা হ্যাঁ জানায়। সে বলে, আমি তো তোমাকে নিয়ে এসেছি, আমি তো চাইছি অন্তত একটা রাতের জন্য তুমি আমায় ভালোবাসো। যদিও আমি এখন বহু পুরুষের সঙ্গিনী, তবুও হৃদয়ে কিন্তু তুমিই ছিলে বরাবর। সৌম্য হাসে ওর দিকে তাকিয়ে, হাত দিয়ে ওর কপালের চুলগুলো সরিয়ে দেবার চেষ্টা করে। উঠে দাঁড়ায় সে এবং ঐন্দ্রিলার ইশারা মতোই ওর বেডরুমের দিকে এগিয়ে যায়। সৌম্য ধীরে ধীরে ঐন্দ্রিলার ওড়নাটা সরিয়ে দেয়, তবুও তার চোখে কোনো আবেগ নেই, শুধু একটা বোঝাপড়া কাজ করছে, যেন সে বুঝতে চাইছে আদেও সে কিছু অনুভব করতে পারছে কিনা। তার আঙুল ঐন্দ্রিলার নগ্ন শরীরটা ছুঁয়ে যায়। শিহরিত হয় ঐন্দ্রিলা, কিন্তু সৌম্যর মনে হয় সে যেন কিছু খুঁজছে, কিছু একটা সন্ধান যা প্রতিবারই অধরাই থেকে যায়। ঐন্দ্রিলা ফিসফিস করে বলে, আমার দিকে তাকাও সৌম্য, আমাকে অনুভব করো। কিন্তু সৌম্য অনুভব করতে পারে না। তার শরীর ক্রিয়া করে, কিন্তু মনটা শূন্য। এই রাতের মতো তারা একে অপরকে ভোগ করে, কিন্তু সকালে উঠে সৌম্য জানে আবারও কিচ্ছু তার পাওয়া হলো না। বিছানা ছাড়ার সময় শুধু একবার ঐন্দ্রিলার দিকে তাকায়, আমি এবার যাই। ঐন্দ্রিলা ধীরে ধীরে চোখ খুলে বলে, তুমি কখনোই কিছু খুঁজে পাবে না সৌম্য, কারণ তোমার সত্যিকারের তৃষ্ণা তুমি নিজেই জানো না। সৌম্য কিচ্ছু বলে না, শুধু চুপচাপ দরজা খুলে বেরিয়ে যায়। সৌম্য যখন ঐন্দ্রিলার ফ্ল্যাট থেকে বেরোয়, তখন রাতের প্রায় শেষ, ভোরের আলো ফুটেছে। আকাশের গায়ে ধূসর আলো লেগে, যেন শহরের নিঃসঙ্গ রাতেরই প্রতিচ্ছবি। এত শিগগিরই কেউ ঘুম থেকে ওঠে না। গাড়ির ইঞ্জিন চালু করে কিছুক্ষণ বসে সে। ঐন্দ্রিলার শেষ কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খায়। তুমি কখনো কিছু খুঁজে পাবে না সৌম্য, কারণ তোমার সত্যিকারের তৃষ্ণা তুমি নিজেই জানো না। এটা কি সত্যি? তার কি আসলেই কোনো অভাব আছে, নাকি তার ভিতরে এরকম শূন্যতা তৈরি হয়েছে যা কোনো সম্পর্কের মাধ্যমেই পূরণ করতে পারছে না? সৌম্য জানে না। জানলা দিয়ে বাইরের দিকে তাকায় সে। শহরটা তাকে কেমন যেন ভাবাচ্ছে আজ। গোটা শহরের মানুষগুলো হারিয়ে গিয়ে কি এই দুটো মেয়েই জেগে রয়েছে ফাঁপা একটা শহরে? সবকিছুই চলছে, অথচ নিজের কোনো অস্তিত্ব নেই। গাড়ির স্পিড বাড়িয়ে শহরের রাস্তায় ছোটে সে। গাড়ির গতির সাথে নিজের চিন্তাগুলোও ভাসে। ফোনটা বেজে ওঠে হঠাৎ। সারা রাত কালকে ঘুম হয়নি। সৌম্যর এরকমই হয়। কত রাত যে বিনিদ্র কাটায়। জীবনটা কেমন যেন একটা রোবটের মতো হয়ে গিয়েছে। কোনো ছন্দ নেই, তাল নেই, সুর নেই। চলছে রোজগারের মতো, চলন্ত গাড়ির মতো। স্ক্রিনে নামটা কিছুক্ষণ ভেসে ওঠে। প্রীতি ফোন করেছে। এত সকাল সকাল? দ্বিধায় পড়ে, কলটা রিসিভ করাকে ঠিক হবে? তবুও হ্যালো। ওপাশ থেকে চেনা কণ্ঠস্বর, কোথায় তুমি এখন? সৌম্য জানে না কেন, কিন্তু তার গলাটা কাঁপে। আমি রাস্তায় আছি। রাস্তায়? বাড়ি ফেরোনি রাতে? না, আমার একটা দরকার ছিল। তুমি ঠিক আছো তো? সৌম্য হাসতে চায়, কিন্তু পারে না। তুমি এটা জিজ্ঞেস করছো কেন? কারণ তোমার গলা শুনে মনে হচ্ছে তুমি ঠিক নেই। সৌম্য হেসে ফেলে, তবে সেই হাসিতে ব্যঙ্গের ছাপ স্পষ্ট। তুমি এখনো আমাকে এতটা বোঝো? ওপাশ থেকে প্রীতি কিছুক্ষণ চুপ করে বলে, সৌম্য তুমি নিজেকে এত একা করে রেখেছো কেন? সৌম্য জানে না। সে শুধু গাড়িটাই চালিয়ে যায়। প্রীতি নরম কণ্ঠে বলে, তুমি কি আসবে আমাকে দেখতে? সৌম্য কিছুক্ষণ চুপ। মনে পড়ে সেই পুরনো স্মৃতিগুলোর কথা। প্রথমবার প্রীতির হাত ধরার মুহূর্ত, তার চোখের গভীরে হারিয়ে যাওয়ার অনুভূতি। কিন্তু সেই অনুভূতিগুলো কি সত্যিই ছিল, নাকি সেগুলো কেবল একটা মরীচিকা ছিল যা সে সারা জীবন ধরে খুঁজছে? তারপর সে এক নিঃশ্বাসে বলে, ঠিক আছে, আমি আসছি।
সৌম্য গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে। এক সময় যেই প্রীতির জন্য সে উন্মাদ ছিল, আজ সেই প্রীতি তাকে ডাকছে। কিন্তু কেন? তাও তো সকাল সকাল। সে কি শুধু জানতে চায় সৌম্য কেমন আছে, নাকি অন্য কোনো কারণ? গাড়ির স্পিড একটু কমিয়ে সে ভাবতে থাকে, প্রীতি কি এখনো তার জন্য কিছু অনুভব করে, নাকি কেবল একটা কৌতূহল মাত্র? শহরের রাস্তা তখনও নিঃশব্দ। ভোরের আলো ল্যাম্পপোস্টের হলদে আলোতে ফাঁকা রাস্তাগুলো আরো একাকী করে তুলেছে। সৌম্য জানে প্রীতির বাড়ি খুব একটা দূরে নয়, কিন্তু আজ রাস্তা অতি দীর্ঘ মনে হচ্ছে। প্রীতির বাড়িটা ছিমছাম। ওকে বাড়ি ছাড়ার সময় একটা ফোন এসেছিল ওর হাজবেন্ড কি তাহলে গতকাল রাতে বাড়ি ফেরেনি? আচ্ছা, ওর তো একটা ছোট বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তবুও। দরজার কলিং বেলটা চাপ এসে। দরজা খুলতেই প্রীতির সামনে দাঁড়িয়ে, পরনে হালকা নীল শাড়ি, চোখে ক্লান্তির ছাপ। সৌম্য মনে মনে স্বীকার করলেও প্রীতি এখনো আগের মতোই সুন্দরী, বরং হয়তো আগের চেয়ে আরো বেশি কিছু। এসো। সৌম্য কিচ্ছু বলে না, ভেতরে ঢোকে। বাড়িটা গোছানো, কোথাও যেন একটা অদ্ভুত শান্তির ছোঁয়া। দেওয়ালে প্রীতির স্বামী অঙ্কুরের ছবি ঝুলছে, সঙ্গে তার ছেলের। সৌম্য চোখটা সরিয়ে নেয়। প্রীতি ধীর গলায় বলে, কফি খাবে? প্রীতি রান্নাঘরে যায়। সৌম্য তখনও দাঁড়িয়ে দেখে একটা অদ্ভুত অস্বস্তি তাকে চেপে ধরেছে। কিছুক্ষণ পর প্রীতি কফির কাপ এগিয়ে দেয়। সৌম্য নিতে নিতে বলে, তুমি এখন আমায় এখানে আসতে বললে কেন? প্রীতি একটু চুপ করে থেকে ধীর স্বরে বলে, আমি জানি না, শুধু বলতে ইচ্ছে করলো তাই। আসলে বাবান ওর বাবার সাথে ঠাকুরদা ঠাকুমার সাথে ঘুরতে গিয়েছে। ফিরতে ফিরতে ওদের আগামীকাল। তুমি একা ছিলে? হ্যাঁ, আমার আসলে বাইরে খুব একটা বেরোতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তারপরে গোটা বাড়ি ফাঁকা রেখে বেরোলে কি করে হবে বলো? চোর ছাচরের যা উৎপাত, তাই। সৌম্য চুপ করে তাকিয়ে থাকে, বলে, তুমি সুখী তো? প্রীতির চোখ এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। তারপর সে মৃদু হেসে বলে, হ্যাঁ। সৌম্য হাসে, কিন্তু সেই হাসিতে বিষাদ মেশানো। ভালো। প্রীতি এক মুহূর্ত থেমে বলে, তুমি কি সুখী? সৌম্য উত্তর দেয় না। দুইজনের মাঝে অদ্ভুত একটা নীরবতা। হঠাৎ প্রীতি বলে ওঠে, তোমার জন্য একটা প্রশ্ন ছিল আমার। সৌম্য কফির কাপ নামিয়ে রেখে তাকায়। কি প্রশ্ন? প্রীতি একটু দ্বিধায় পড়ে, তারপর বলে, তুমি কি আমাকে কখনো ভালোবেসেছিলে? সৌম্য কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি জানি না, হয়তো ভালোবেসেছিলাম, হয়তো না। প্রীতি এবার একটু কঠোর গলায় বলে, সত্যিটা বলবে? সৌম্য হেসে বলে, সত্যিটা হলো আমি আসলে ভালোবাসতে জানি না, আমি শুধু খুঁজে বেড়াই কিছু একটা, কিন্তু সেটা যে কি তা আমি নিজেও জানি না। প্রীতির চোখে অদ্ভুত একটা দৃষ্টি। তাহলে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না সৌম্য? সৌম্য হেসে ফেলে, হয়তো। সৌম্য কফির কাপ হাতে চুপচাপ বসে। তার সামনে প্রীতি বসা, যে এক সময় তার পৃথিবী ছিল, আজ অন্য কারো স্ত্রী, অন্য কারো ভালোবাসার মানুষ। তবুও এই মুহূর্তে দুইজনের মাঝে শূন্যতা যেন কেবল অতীতের স্মৃতি দিয়ে ভরে আছে। হালকা স্বরে বলে, তুমি কি কখনো চেয়েছিলে আমাদের এমনভাবে দেখা হবে? আসলে বহু বছর পর তোমার সঙ্গে দেখা হতেই মনে হলো সব কিছু যেন আগের মতোই রয়েছে। সৌম্য কাপের গায়ে হাত বুলিয়ে বলে, সব সময় আমাদের ইচ্ছে মতো সময়টা চলে না প্রীতি। কিছু পরিণতি আমরা জানি না, কিছু শেষ হয়তো এমন হয় না। প্রীতি একটু হাসে, তবে সেই হাসির গভীরে লুকিয়ে থাকা বিষণ্ণতা সৌম্য টের পায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার জীবনে এত ভালোবাসা ছিল প্রীতি। তুমি চলে যাওয়ার পর আমি অনেক মানুষের কাছে গিয়েছি, কিন্তু কেমন যেন শূন্যতাই থেকে গেছে, যেন আমার ভেতরটা কোথাও বন্ধ হয়ে আছে। প্রীতি গভীরভাবে তাকায়। তুমি কখনো কারোর সঙ্গে থাকতে চাওনি, তাই না? শুধু দেহের কাছে গিয়েছ, কিন্তু মন কোথাও জড়াওনি। সৌম্য এক মুহূর্ত চুপ থেকে বলে, হয়তো আমি ভালোবাসতে জানি না, হয়তো আমার মধ্যে কিছু একটা ভেঙে গেছে অনেক আগেই। প্রীতি কিছুক্ষণ চুপ করে থাকে, নিচু গলায় বলে, হয়তো তুমি যা খুঁজেছিলে আমি তা দিতে পারিনি। সৌম্য চমকে তাকায়, তুমি এমন কেন বলছো? প্রীতি এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে বলে, আমি জানি না, হয়তো তুমি যা খুঁজেছিলে
তা কোনো মানুষ কখনো তোমায় দিতে পারবে না। এই কথাটার পরই একটা নীরবতা গাঢ় হয়ে ওঠে। সৌম্য জানে প্রীতি সত্যিই বুঝতে পেরেছে সেই শূন্যতার কথা যা সে নিজেও বোঝে না। তবে কি প্রীতি নিজেও কোথাও অতৃপ্ত? তবু সে চলে গেছে, নতুন জীবন বেছে নিয়েছে। আর সৌম্য, সে আজও দাঁড়িয়ে রয়েছে এক মোহনায়, যেখানে কারো জন্য কোনো অপেক্ষা নেই। হঠাৎ দরজার বাইরে গাড়ির হর্নটা বাজে। প্রীতি বলে, অঙ্কুর বোধহয় চলে এসেছে। আচ্ছা, এবার তুমি? হ্যাঁ, আমাকেও বেরোতে হবে। দুইজনেই দরজার কাছে এসে দাঁড়ায়। প্রীতি দরজার হাতল ধরে, একটু থেমে বলে, আমরা কি আবার কখনো দেখা করব? বললাম না, সবসময় সময়টা আমাদের ইচ্ছে মতো হয় না প্রীতি। হালকা হাসি দিয়ে বলে সৌম্য। প্রীতি কিছুক্ষণ চুপ থেকে বলে, ভালো থেকো তুমি। সৌম্য তাকিয়ে থাকে, তার ঠোঁট নড়ে কিন্তু উত্তর বেরোয় না। দরজাটা খুলে যায়, প্রীতি বাইরে বেরিয়ে আসে। এক মুহূর্ত সৌম্য দাঁড়িয়ে, তারপর ধীরে দরজাটা বন্ধ করে দেয় ও। তখনও মনে হচ্ছে যেন ওর হাতের কাছে কফির গন্ধ লেগে। সৌম্য জানে এই গন্ধটাও কিছুক্ষণ পর বদলে যাবে। বাড়িতে যখন ফেরে তখন ঘড়ির কাঁটা 7টা ছুঁয়েছে। এত ভোর ভোরই প্রীতির স্বামী ফিরে এলো। আচ্ছা, তাহলে কি ওর স্বামীকে ইচ্ছে করেও কোথাও পাঠিয়েছিল? হয়তো ওর সন্তান আর ওর শ্বশুর শাশুড়ি ঘুরতে গিয়েছে, কি জানি। আসলে প্রীতিকে দেখার পরই ওর সাথে কথা বলা কিছুতেই ফুরোচ্ছে না সৌম্যরও। মনে হচ্ছে সেই বিগত কত বছরের আগের কথা একসাথে সব কিছু উগলে দেবে। ঘরে ফিরে এই সোফায় গাটা এলিয়ে দেয় সৌম্য। কেমন একটা ঘোরের মতো লাগছে সব কিছু। প্রীতির সঙ্গে এত বছর পর দেখা হওয়ার পরেও কোথায় একটা অপূর্ণতা রয়ে গেছে। কথা হলো, স্মৃতি ফিরল, কিন্তু কিছুই বদলালো না। তুমি কি কখনো কারোর সঙ্গে থাকতে চাওনি, তাই না? শুধু দেহের কাছেই গিয়েছো, কিন্তু মন কোথাও জড়াওনি। প্রীতির বলা কথাটা মনের মধ্যে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। সত্যিই কি সে কখনো কাউকে ভালোবাসতে পারেনি, নাকি ভালোবাসার তার হাতের বাইরে চলে গিয়েছিল অনেক আগেই? সিগারেটটা ধরিয়ে ক্লান্ত শরীরটাকে জানলার পাশে এসে দাঁড় করায় সৌম্য। শহরে আলো ফুটে উঠেছে, কিন্তু সৌম্যর ভেতরে অন্ধকার। কিছুক্ষণ পর সে জানে তৈরি হয়ে তাকে আবার যেতে হবে অফিসে। স্নানের জন্য বেরোতে হবে। ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভাসে ঐন্দ্রিলা। এক মুহূর্ত সৌম্য ফোনের দিকে তাকায়, কাটবে নাকি ধরবে। অবশেষে হ্যালো। ঐন্দ্রিলার কণ্ঠস্বরে ক্লান্তি। কোথায় তুমি? এই তো বাড়িতে এলাম। আজ আবার একটু আসবে? সৌম্য জানে এই আসবে শব্দটার মানে কি। সে যদি যায় তবে রাতটা ঠিক আগের রাতগুলোর মতোই। শরীরের খেলা, বিছানার উষ্ণতা, কিন্তু কোথাও কোনো স্থায়িত্ব নেই। আজ না। ঐন্দ্রিলা নিঃশ্বাস ফেলে। সৌম্য হেসেই উত্তর দেয়, আজ না। তুমি পালিয়ে যাচ্ছ, ঐন্দ্রিলা বলে। সৌম্য উত্তর দেয় না। পালিয়ে সে যাচ্ছে না, বরং নিজেকে আর একটা শূন্যতার দিকে নিয়ে যেতে চাইছে না। হালকা স্বরে ঐন্দ্রিলা বলে, ঠিক আছে, ভালো থেকো। ফোনটা কেটে যায়। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে জানলার বাইরে তাকায়। এই শহরে তার অনেক স্মৃতি, অনেক সম্পর্ক, কিন্তু একটাও সে পূর্ণ করতে পারেনি। সে জানে তার শূন্যতা কোনোদিন কাটবে না, তবে সে আজ আর পালিয়ে যেতে চায় না। স্নান সেরে কোনো রকম দুটো নাকে মুখে গোজ এসে আজকাল খিদে তৃষ্ণা পায় না, কিছুই ভালো লাগে না। বাবা মা চলে যাবার পরে আরো নিঃসঙ্গতা নেমে এসেছে। অতীতের স্মৃতিকে ঘাটলে শরীর আর মন দুটোই খারাপ হয়। সেগুলোকে একবারও ঘাটতে চায় না সৌম্য। নিজেকে একদম 4 দেয়ালের মধ্যে বন্দি রেখে শুধুমাত্র অফিসের কাজেই নিমগ্ন রাখতে চায়। কিন্তু হঠাৎ করে মাঝে মাঝে একাকী মানুষের জীবনে পুরনো বন্ধুগুলো ফিরে এসে সবকিছু এমন করে উগড়ে দেয় যেন তার বাঁচার অস্তিত্বটা হারিয়ে যেতে যেতেও আবার ফিরে আসে। আজ অফিস থেকে বেরোতে বেশ খানিকটা রাত হয়েছে। প্রীতি ফোন করেনি, ঐন্দ্রিলাও করেনি। দুইজনের সংসার আর জগৎ এখন আলাদা। প্রীতিকে তো যখন তখন ফোন করাটাই ঠিক না।
হয়তো সৌম্যর জন্য তার সংসার নষ্ট হবে। ঘড়ির কাঁটা প্রায় 10টার ঘর ছুঁয়েছে। বাড়ি এসে বিছানায় গা এলিয়ে দেয় সৌম্য। ঘুম আসে না। বাইরে থেকে খেয়ে এসেছে সে। প্রথমে প্রীতি, তারপর ঐন্দ্রিলা, দুইজনের সঙ্গেই তার সম্পর্ক ছিল, কিন্তু একটাতেও ভালোবাসার ছোঁয়া ছিল না। চোখটা লেগে এসেছিল, কারণ গতকালকের একসঙ্গে দুইজনের সাথে দেখা হওয়ার ধকলটা কিছুতেই যেন মানতে পারছিল না সৌম্য। হঠাৎই ফোনে নোটিফিকেশন ভেসে ওঠে। তুমি জানো আমি কখনো প্রেমে পড়িনি, ঐন্দ্রিলা লিখেছে। সৌম্য ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকায়, তারপর টাইপ করে, তাহলে আমরা একই রকম, তাই না? ঐন্দ্রিলা উত্তর দেয় না। সৌম্য জানে এই নীরবতার অর্থ কি। দূরে তখন আলো জ্বলছে রাস্তায়, কিন্তু কুকুরগুলো ডাকছে। জানে সে জীবনটা বন্ধ দরজার মতো, যার চাবিটা সৌম্য নিজেই হারিয়ে ফেলেছে। কিন্তু মনে হলো দরজাটা আজ একটু খুলে দিই, না হলে শূন্যতাই ওকে গ্রাস করবে। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। ঐন্দ্রিলা কোনো উত্তর দিল না, নাকি সে উত্তর দেওয়ার মতো কোনো অপশন খুঁজে পেল না। ফোনটা পাশে রেখে দাঁড়ায় সৌম্য। বুকের ভেতরে চাপা অস্বস্তি কাজ করছে, যেন কিছু একটা আবার হারিয়ে যাচ্ছে, বা কিছুই কোনোদিন ছিল না। ব্যালকনিতে এসে দাঁড়াতেই হালকা শীতল হাওয়া গায়ে লাগে। মনে পড়ে বহু বছর আগে এক রাতে সে প্রীতি আর সে সমুদ্রের ধারে বসে। প্রীতি তার কাঁধে মাথা রেখেছিল আর বলেছিল, তুমি আসলে কিছু খুঁজছো, কিন্তু নিজেই জানো না সেটা কি। সৌম্য হেসেছিল, ভেবেছিল শুধু প্রীতি কথার কথা বলে, কিন্তু আজ এত বছর পর মনে হচ্ছে মেয়েটা ঠিক বলেছে। সিগারেটের ধোঁয়া ছেড়ে এসে মনে মনে বলে ওঠে, আমি কি আসলেই কিছু খুঁজছি, নাকি শুধু হারিয়েই যাচ্ছি? রাত 10:30টায় বিবাহিত মেয়েদের ফোন আসা মানে তার সাংসারিক জীবনেও হয়তো কোনো সুখ নেই। ফোনটা বেজে ওঠে, স্ক্রিনে ভাসে প্রীতির নাম্বার। সৌম্য অবাক হয় না। সে জানে কিছু কিছু সম্পর্ক শেষ হতে হতেও শেষ হয় না। কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে থাকে সে। প্রীতির কণ্ঠস্বর শান্ত। ঘুমাওনি? তুমিও তো জেগে আছো। প্রীতি একটু চুপ থেকে বলে, তোমার সাথে কিছু কথা বলতে ইচ্ছে করছে। সৌম্য জানে এই কথার মানেটা কি। কিছুক্ষণ চুপ থাকে। ফোনের ওপাশে প্রীতি। এত বছরের পরে চেনা কণ্ঠস্বর, কিন্তু অবস্থান বদলে গেছে। তুমি কি এখনো আগের মতোই আছো? প্রীতি জিজ্ঞেস করে। সৌম্য ব্যস্ত শহরের জানলার দিকে তাকিয়ে বলে, আগের মতো বলতে যে কাউকে জিততে দাও না, কিন্তু নিজেও কখনো জিততে চাও না। হেসে উত্তর দেয় প্রীতি। সৌম্য একটু হাসে। এত বছর পরও তুমি আমাকে বুঝতে পারো? হয়তো। প্রীতি নিঃশ্বাস ফেলে। তবে তোমার চোখ পড়ে কেমন লাগছে জানো? তুমি এখনো কাকে যেন খুঁজছো, কিন্তু নিজেই জানো না কাকে। সৌম্য আর কিছু বলে না, তবে কথাটা একদম সত্যি। সে এড়িয়েও যেতে চায় না। তোমার সবকিছু ঠিক আছে তো? তোমার সব ঠিক আছে তো? দুইজন দুইজনকে একই প্রশ্ন করে। সৌম্য জানে এর মানে তারা কেমন আছে সেটা জানতে চাওয়া নয়, বরং মানসিকভাবে কেমন আছে সেটাই একে অপরকে বোঝানোর চেষ্টা। আমি ঠিক আছি, সৌম্য উত্তর দেয়, কিন্তু সে জানে সে ঠিক নেই। প্রীতি এবার চুপ করে থাকে। বলে, সৌম্য জানো, মাঝে মাঝে আমিও ভাবি, তোমার সত্যিকারের ভালোবাসা যদি কখনো আসে, তুমি সেটা চিনতে পারবে তো? সৌম্য কিছু বলে না। এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেও নেই। প্রীতি বলে, দেখা করবে গো একদিন? তুমি নিশ্চিত? তাতে কোনো ঝামেলা হবে না তো? ঝামেলা? আমার জীবনটা এখন গোছানো। তোমার সঙ্গে দেখা করা তাতে কোনো প্রভাব ফেলবে না, বরং পুরনো একটা বন্ধুর সঙ্গে দেখা হলে ভালোই লাগবে। সৌম্য জানে এই দেখা শুধু বন্ধুত্বের নয়, আরও কিছু আছে। চুপ থেকে বলে, ঠিক আছে, দেখা হবে খন, ভালো থেকো। ফোনটা কেটে যায়। জানলার দিকে তাকাতেই একটা একটা করে আলো নিভছে। শহরের মানুষের চোখেও বোধহয় এখন রাত্রির নিস্তব্ধতা গাঢ় হয়ে ঘুমের জগতে প্রবেশ করছে তারা একে একে। সকালে সূর্য উঠবে, সবকিছুই একই রকম চলবে। সৌম্যর জীবনটাও হয়তো সেই একই রকম। সৌম্য ফোন রেখে বসে থাকে। রাত গভীর হয়, মনের মধ্যে অন্ধকার ছড়ায় বারবার।
সত্যিকারের ভালোবাসা? এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেও নেই। সে জানে জীবনে অনেক সম্পর্ক এসেছে, অনেক শরীর ছুঁয়েছে, কিন্তু অপূর্ণতা বেড়েই গেছে। প্রতিবার খুঁজেছে, কিন্তু কিছুই সে পায়নি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সৌম্য। মুখের চারপাশে ক্লান্তির রেখা, চোখের গভীরে ঘুমহীন রাতের ছাপ। নিজেকেই প্রশ্ন করে, আমি কি কখনো ভালোবাসতে শিখেছি? প্রশ্নের উত্তর সে খুঁজতে চায়নি, কারণ উত্তরটা সে নিজেই জানে না। পরের দিন সকালে সে নিজের অফিসে যাওয়ার জন্য বেরোয়, কিন্তু মনটা পড়ে আছে অন্য কোথাও। আচ্ছা, একবার প্রীতিকে আজকে ফোন করতে হবে, দেখা করার কথা বলছিল পাগলিটা। দুপুরের দিকে আবার একটা অচেনা নাম্বারের কল। হ্যালো, ওপাশ থেকে। আমি ঐন্দ্রিলা। চমকে ওঠে সৌম্য। কেমন আছো তুমি? ঐন্দ্রিলার কণ্ঠে অদ্ভুত এক নরম ভাব। সৌম্য চুপ থেকে বলে, ভালো। তুমি? তোমার উত্তরটা শোনার পর মনে হলো তুমি একদম ভালো নেই। হেসে উত্তর দেয় ঐন্দ্রিলা। সৌম্য জানে সে যাই বলুক, এই ঐন্দ্রিলাও ঠিক সবটা বুঝে নেবে। পারবে আজ একটু আমার সঙ্গে দেখা করতে? ঐন্দ্রিলা দ্বিধা নিয়ে উত্তর দেয়। সৌম্য জানে আজ যদি সে ঐন্দ্রিলার সঙ্গে দেখা করে, তবে কিছু না কিছু হয়তো বদলাবে। জানলার বাইরে তাকায়। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বলে, ঠিক আছে, তবে এখন নয়, সন্ধ্যের দিকে। ঐন্দ্রিলা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সন্ধ্যে 7টায় আমার ফ্ল্যাটে চলে এসো। ফোনটা কেটে যায়। এই দেখা বন্ধুত্বের নয়, বরং বোঝা পড়ার। সন্ধ্যা নামছে। সৌম্য চলে এসেছে। দরজার দিকে পা বাড়ায় সে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। শহরের আলো ঝলমলে রাস্তা পেরিয়ে ঐন্দ্রিলার ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। দরজার সামনে কলিং বেল টিপতেই ভেতর থেকে দরজাটা খুলে যায়। ঐন্দ্রিলা দরজার ফ্রেমে দাঁড়িয়ে রয়েছে। ঢিলে ঢালা রাতের পোশাক, খোলা চুল এলোমেলো ভাবে পড়ে কাঁধে। তার চোখে একটা অদ্ভুত নরম আবেশ, যেন অনেক দিনের অপেক্ষা শেষ হয়েছে আজ। এসো, মৃদু স্বরে বলে সে। সৌম্য ধীরে ধীরে ভেতরে ঢোকে। ফ্ল্যাটের ভেতরটা সত্যিই পরিচ্ছন্ন, তবে কোথাও কোথাও তার মতোই একাকিত্বের ছাপ স্পষ্ট। ছোট্ট একটা টেবিলে 2টো গ্লাস রাখা, পাশে 1 বোতল ওয়াইন। তুমি জানতে চাও আমি কেমন আছি, তাই না? সৌম্য বলল সোফায় বসতে বসতে। ঐন্দ্রিলা বলে, তোমার মুখের ভাষা দেখে বোঝাই যায় আমি কিছু না জেনেও সব জানি। সৌম্য একটু চুপ করে রইল। আজ সে সত্যিই বুঝতে পারছে না এই দেখা করার উদ্দেশ্যটা ঠিক কি। ঐন্দ্রিলা সামনে এসে বলল, প্রীতির সঙ্গে তোমার দেখা হয়েছে, তাই না? সৌম্য অবাক হয়ে বলে, তুমি জানলে কি করে? ঐন্দ্রিলা হাসে। তোমার মুখে ওই চেনা ভাবটা ফিরে এসেছে। এই ভাবটা অনেক বছর আগে আমি দেখেছিলাম, যখন তুমি প্রথম প্রেমে পড়েছিলে আর যখন তুমি প্রথম প্রেম হারিয়েছিলে। সৌম্য কোনো উত্তর দেয় না। সত্যি বলতে ঐন্দ্রিলা ঠিকই ধরেছে। নীরবতা ছড়িয়ে গেছে। ঐন্দ্রিলা ওয়াইন ঢেলে সৌম্যর দিকে গ্লাস এগিয়ে দেয়। প্রীতিকে আবার ভালোবাসো? ঐন্দ্রিলা প্রশ্ন করে সরাসরি। সৌম্য গ্লাস হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, ভালোবাসা না হয়তো, কিন্তু একটা অপূর্ণতা আছে যা এখনো কাটিয়ে উঠতে পারিনি। ঐন্দ্রিলা হাসল। সেই হাসির ভেতরে কিছু একটা ছিল। তুমি কি কোনো সম্পর্কই সম্পূর্ণ রাখতে পারো না, তাই না? ঐন্দ্রিলার কণ্ঠে চাপা অভিমান। সৌম্য চুপ। ঐন্দ্রিলা ওর পাশে বসে। ওর হাতটা সৌম্যর হাতের ওপর রাখে। মৃদু কণ্ঠে বলে, আজ আর কিছু ভাবতে চাই না সৌম্য, শুধু এখন আমার সাথে। সৌম্য তাকায় ঐন্দ্রিলার দিকে। সেখানে আহ্বান, সেখানে দীর্ঘ অপেক্ষার প্রতিচ্ছবি। এই রাতের পর আবার সব বদলে যাবে। এই মুহূর্ত সে কিছু ভাবতে চাইছে না। সৌম্য অনুভব করলো ঐন্দ্রিলার হাতের উষ্ণতা। হাতটা সরিয়ে নিতে পারত, কিন্তু নিল না। হয়তো এই উষ্ণতাই সে খুঁজে বেড়াচ্ছে একদিন। হয়তো এটাই তার একাকিত্বের পরিত্রাণ। ঐন্দ্রিলা ধীরে ধীরে তার কাঁধে মাথা রাখে। তার নিঃশ্বাসের স্পন্দন সৌম্যর ঘাড়ে লাগছে। মুহূর্তের জন্যই সে নিজেকে হারিয়ে ফেলল। তুমি কি জানো, তুমি আসার পর থেকে আমি জানতাম
তুমি আসবেই আমার কাছে, ঐন্দ্রিলা বলে। শুধু দৃষ্টিতে তাকিয়ে থাকে সৌম্য ঐন্দ্রিলার দিকে। ঐন্দ্রিলা ধীরে ধীরে তার ঠোঁটটা এগিয়ে আনে সৌম্যর ঠোঁট ছুঁয়ে যাওয়ার জন্য। সৌম্য চোখটা বন্ধ করে। হঠাৎ তার মনে পড়ে অনেক বছর আগের এক রাত, যখন প্রীতি ঠিক এইভাবেই তার সামনে ছিল। একই উষ্ণতা, একই আকাঙ্ক্ষা, কিন্তু শেষে চলে গিয়েছিল সে। সৌম্য চোখ খোলে। তার শরীর সাড়া দিচ্ছে, কিন্তু মনে সে অদৃশ্য দেওয়াল। থমকে গেলে কেন? ঐন্দ্রিলা বলে। তুমি এখনো আটকে রয়েছে, তাই না? তার কণ্ঠে হতাশা। আমি জানি না, হয়তো আমি কখনো কখনো কারোর জন্য পারফেক্ট হব না। সৌম্য ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ঐন্দ্রিলা তাকায় ওর দিকে। তুমি কি জানো আমি তোমাকে কখনো ভালোবাসিনি? সৌম্য চমকে ওঠে। তাহলে এতদিন পর আমাকে ডাকলে কেন? কারণ আমিও তোমার মতো কোনো সম্পর্কেই সম্পূর্ণ হতে পারিনি সৌম্য। শুধু কিছু রাত, কিছুটা উষ্ণতা, কিছু স্পর্শ, এগুলো কখনো ভালোবাসা ছিল না, ছিল শূন্যতা পূরণের চেষ্টা। সৌম্য হঠাৎ বুঝতে পারে ঐন্দ্রিলা ঠিক বলছে। তার জীবন তো এমনই, যেখানে শরীর ছিল কিন্তু আত্মা নয়। তাহলে আজ আমরা একসাথে কিছুটা শূন্যতা ভাগ করে নিতে পারি না সৌম্য? ঐন্দ্রিলা ধীরে ধীরে তাকায় ওর দিকে। রাত গভীর হয়। সত্যিই পূর্ণতা তারা খুঁজে পাবে কি আদেও? রাতের নিস্তব্ধতায় ঘরের বাতাসে মৃদু আলো। সৌম্য ঐন্দ্রিলা পাশাপাশি। শরীরের উত্তাপ অনুভব হচ্ছে, কিন্তু কোথাও যেন শীতলতা। এই শীতলতা শুধু অতৃপ্ত আত্মার মধ্যে থাকে। সৌম্যর আঙুল ঐন্দ্রিলার পিঠ বেয়ে নামতে নামতে হঠাৎ থেমে যায়। ঐন্দ্রিলার নিঃশ্বাস ভারী হচ্ছিল, কিন্তু সৌম্য অনুভব করে তার ভেতরে কিছু একটা যেটা ঠিক নেই। কি হলো? ঐন্দ্রিলা ফিসফিস করে জিজ্ঞেস করে। ঐন্দ্রিলা, সৌম্য বলে, আমি আমি কি হলো বলো? হাতটা সরিয়ে নেয় সৌম্য। আমি আর পারছি না। তার কণ্ঠে অদ্ভুত শূন্যতা। ঐন্দ্রিলা গভীরভাবে তাকায়। তুমি এখনো খুঁজছো? সৌম্য মাথা নিচু করে। হয়তো আমি যা খুঁজছি তা কোনো শরীরেই নেই ঐন্দ্রিলা, আমি বুঝতে পারছি না। ঐন্দ্রিলা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা সবাই কিছু না কিছু খুঁজেই চলেছি, কিন্তু জানো কি, কখনো কখনো কিছু পাওয়া হয় না, কিছু খোঁজা থেকেই যায়। বাইরে রাত শেষ হয়ে আসছে। ঐন্দ্রিলা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার নগ্ন শরীরে চাদরটা জড়িয়ে নেয়। তুমি চাইলে এখানে থেকে যেতে পারো, অথবা চলেও যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো সৌম্য, তুমি যেটা খুঁজছো সেটা হয়তো তোমার সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু তুমিই চিনতে পারোনি। সৌম্য ঐন্দ্রিলার দিকে তাকায়, কিছু বলার চেষ্টা করে, তারপরে গায়ে জামাটা চাপিয়ে দরজার দিকে এগোয়। বেরোনোর ঠিক আগে সে একবার তাকিয়ে দেখেছিল ঐন্দ্রিলা তাকেই দেখছে। চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন সে জানে এই মুহূর্তের পরে সৌম্য আর কখনোই তার জীবনে আসবে না। দরজা খুলে বেরিয়ে যায় সে। সৌম্য জানে ঐন্দ্রিলার খোঁজাও চলবে তারই মতো। সে হয়তো আবার কাউকে ডাকবে আর একটা রাতের জন্য। সৌম্যর গাড়ি শহরের ফাঁকা রাস্তায় এগিয়ে চলেছে। জানলার কাঁচ পুরো নামানো। বাইরে ভোরের ঠান্ডা বাতাস তার মুখ ছুঁয়ে যাচ্ছে। সে গভীরভাবে শ্বাস নিল। বুকের ভেতরে শূন্যতা কিছুতেই ভরছে না। ঐন্দ্রিলা ঘর থেকে বেরিয়ে আসার পর তার মনে হচ্ছে সে যেন এক অদৃশ্য শেকলে বাঁধা, যেই শেকলটা সে নিজে তৈরি করেছে। কেটে বেরোনোর পথ নেই। গাড়িতে রেডিওটা চালিয়ে দিল পুরনো সেই গান, এই পথ যদি না শেষ হয়। সে হেসে ফেলে। সত্যিই তো, এই পথ তো কোনোদিন শেষ হবারই নয়। শুধু এক রাত থেকে আর এক রাত, এক শরীর থেকে আর এক শরীর, এক অনুভূতি থেকে আর এক অনুভূতির দিকে যাওয়া, কিন্তু কোথাও গিয়ে দাঁড়ানো হয় না। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে চেনা নম্বরটা। হ্যালো। ওপাশ থেকে কণ্ঠস্বর। সৌম্য। সে অবাক। হ্যাঁ, আমি প্রীতি। সৌম্যর শরীরটা শক্ত হয়ে যায়। হাতের মধ্যে থাকা স্টিয়ারিং যেন হিম হয়ে গেছে। প্রীতি, ভালো আছো? কণ্ঠে আবার সেই উষ্ণতা, গভীর রাতে শীতের চাদরের নিচে হারিয়ে যাওয়া উষ্ণতার মতো। হ্যাঁ, আমি ঠিক আছি, মিথ্যে বলে সৌম্য। ওপাশ থেকে হালকা হাসির শব্দ আসে। তুমি তো কখনো ঠিক ছিলেই না সৌম্য। তার শ্বাস ভারী। এই একটা মানুষ যে তাকে সত্যি সত্যিই চেনে। তুমি আবার এত সকালে ফোন করলে কেন? কারণ গতকাল দেখা হওয়ার পর থেকেই তোমার মুখটা যে বারবার মনে পড়ছে। সৌম্য কিছু বলে না।
প্রীতি থেমে আবার বলে, তোমার কণ্ঠ শুনতে ভালো লাগছিল, তাই ফোন করলাম। সৌম্য জানতো এটা শুধু তার কথা নয়। তুমি মানে? আবার একটা নীরবতা। প্রীতি বলে, আমি সুখী নই। কিভাবে থাকি বলো? সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, কিন্তু একটা মানুষকে যে ভুলতে পারি না। আর সেই মানুষটা সুখী নেই বলেই সৌম্য জানতো উত্তরটা ভীষণ গভীর। তুমি দেখা করো না আমার সঙ্গে প্লিজ। হ্যাঁ করব। কথাটা বলে সে। জানলার বাইরে তাকায়। আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু সৌম্যর জীবনের প্রতিটা ক্ষণে যেন অন্ধকার। কখন? আজ বিকেলে। সৌম্য জানতো সে আসলে পালাতে চাইছে না, বরং কোথাও না কোথাও সে চাইছে প্রীতির সঙ্গে একটা অসমাপ্ত অধ্যায়কে নতুনভাবে শুরু করতে। প্রীতি আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হালকা হাত বুলিয়ে নেয়। আজ সে একটু বেশি যত্ন নিচ্ছে নিজের সাজগোজের ব্যাপারে, যদিও নিজের জন্য নয়। তার খুড়তুতো বোন, বছর 26-এর একটি মেয়ে, সদ্য কলেজে অধ্যাপনা শুরু করেছে। দেখতে মিষ্টি, স্বভাবেও চুপচাপ, কিন্তু মনের দিক থেকে খুবই গভীর ও বুদ্ধিমতী। প্রীতি সবসময় ভেবেছে এমন মেয়ের জন্য সৌম্যর মতো ছেলে দরকার। প্রীতি মনে মনে নিজেকেই প্রশ্ন করে, সে সত্যি তো সৌম্যর ভালো চায়। সন্ধে 6টা বাজতে চলল। তারা দুইজনে বেরিয়ে গেল শহরের এক অভিজাত রেস্তোরাঁর দিকে। বেশ কিছুটা লজ্জা আর অস্বস্তি নিয়ে মেয়েটি বলে, দিদি, সৌম্যদা কি জানে তুমি আমাকে নিয়ে আসছো? না, তবেও আসবে, এটা আমি নিশ্চিত, প্রীতি উত্তর দেয়। সৌম্যদা সম্পর্কে তুমি খুব বেশি কিছু তো বললে না। সে কেমন মানুষ দিদি? প্রীতি সামান্য থেমে বলে, একজন খুব ভালো মানুষ, কিন্তু সে নিজেকে কখনোই ঠিকমতো বুঝতে পারেনি। ওরা রেস্তোরাঁয় ঢুকেছে। হালকা জ্যাক মিউজিক বাজছে। মৃদু আলোয় রেস্তোরাঁর পরিবেশ স্বপ্নের মতো। নিরিবিলি কোণে বসে দুইজন অপেক্ষা করছে সৌম্যর প্রবেশ। ঠিক 7টার দিকে রেস্তোরাঁর দরজা দিয়ে সৌম্য ঢোকে। কালো শার্ট, ডেনিম জিন্স, চোখে একই রকম অস্বস্তি মিশ্রিত বিস্ময়। দূর থেকে প্রীতিকে দেখে এক মুহূর্ত থমকে দাঁড়ায়, তারপরে এগিয়ে আসে। প্রীতি হাসি মুখে বলে, বসো সৌম্য, চিনতে পারছো? সৌম্য এবার তাকায়। মিষ্টি চেহারা, বড় বড় চোখ, গায়ের একটা নীল রঙের সুতির শাড়ি। সৌম্যর ভেতরে আবার সেই হালকা অস্বস্তি। তুমি চিনতে পারছো? মেয়েটি মাথা নেড়ে লাজুকভাবে বলে, সৌম্যদা। হয়তো চিনতে পেরেছে সে। সৌম্য প্রীতির দিকে তাকায়, তার চোখে দুষ্টুমি। তুমি তো আমাকে বললে না তুমি কার সঙ্গে আসছো, বলে সৌম্য। প্রীতি চোখ টিপে বলে, চমক আছে বলেছিলাম না তোমার জন্য। সৌম্য চেয়ারটা টেনে বসে। খাবার আস্তে আস্তে সৌম্য বুঝতে পারল প্রীতি ইচ্ছে করেই কাউকে সঙ্গে এনেছে। আচ্ছা, এটা করার কি কোনো মানে হয়? সৌম্য বলে, তোমাকে সেই ছোটবেলায় দেখেছিলাম, তুমি কি সবসময় এরকম চুপচাপ? না না, ও আসলে নতুন কারোর সামনে একটু লজ্জা পায়। ভালোই, এখনকার দিনে সবাই অতিরিক্তই কথা বলে, তুমিই ব্যতিক্রম। দুইজনে কথা বলছে দেখে প্রীতি একটু হাসে। কথোপকথন চলতে থাকে। সৌম্য, তুমি কি কখনো ভেবেছ নতুন একটা জীবন শুরু করবে? সৌম্য এবার বুঝল প্রীতির আসল উদ্দেশ্যটা কি। ধীর স্বরে সে বলে, প্রীতি, তুমি ঠিক আমাকে কি বলতে চাইছো? তোমার একটা ভালোবাসার মানুষের দরকার সৌম্য, উত্তর দেয় প্রীতি, যে তোমার যত্ন নেবে, তোমার কথা শুনবে, তুমিও একটু স্বাভাবিক জীবনে ফিরে আসবে। একা থাকা কি ভালো? সৌম্য চুপ করে রইল। সে জানে প্রীতি আসলে তাই করতেই কথা বলছে। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সবাই কি সংসারের জন্য তৈরি থাকে প্রীতি? প্রীতির মুখে ম্লান হাসি। সৌম্য তাকায়। তুমি কি সত্যিই চাও আমি সংসার পাতি, নাকি তুমি চাও আমি তোমার কাছাকাছি থাকি? ভাগ্যিস সঙ্গে আনা খুড়তুতো বোন উঠে গিয়েছিল একটু। এই কথাটা শুনলে সে কি ভাবত? প্রীতির মুখটা গেল শুকিয়ে। সৌম্যর শেষ কথাটা যেন বাতাসের মতো হালকা, অথচ ওজনে অনেক ভারী। প্রীতির চোখের পলক একটু একটু করে পড়ল, ঠোঁট নড়ল না, কিন্তু মুখের একপাশে সামান্য টান টান। আঙুল নিয়ে খেলার মতো চুলের কলি নাড়তে থাকলো সে। কথাগুলো গুরুত্বপূর্ণ,
কিন্তু সে উত্তর দিতে পারে না। তুমি যা ভাবছো সৌম্য তা ঠিক নয়, প্রীতি বলে। আমি চাই তুমি একটা ভালো জীবন পাও। তুমিও জানো তোমার জন্য আমি চিন্তা করি। তুমি আমার জন্য চিন্তা করো নাকি নিজেকে নিয়ে? সত্যি কথা বলো তো। এতদিন তোমার আমার দেখা হয়নি, আর তুমিও আমার কথা হয়তো ভুলে গিয়েছিলে। না সৌম্য, মেয়েরা ভুলতে পারে না। মেয়েরা প্রথম যাকে ভালোবাসে তাকে ভুলতে পারে না। হয় শত্রু হিসাবে মনে রাখে, না হয় ভালোবাসার মানুষ হিসাবেই। রেস্তোরাঁর আলো ছায়া মুখে এসে পড়েছে প্রীতির মুখে। সৌম্য, তোমার কি মনে হয় না জীবনে কিছু অধ্যায় বন্ধ করে দেওয়া উচিত? সৌম্য গ্লাসে চুমুক দেয়। যদি অধ্যায় বন্ধ করার ক্ষমতা থাকতো তাহলে কি আমরা আজ এখানে বসে থাকতাম? প্রীতি কিছু বলে না, খুব শান্ত এবং দৃঢ়। সে আর কোনো উত্তর দেবার মতো ক্ষমতাই রাখে না। তাহলে সৌম্য, তুমি কি একাই থাকতে চাও? সৌম্য উত্তর দেয় না। রেস্তোরাঁর পরিবেশ বেশ ভারী হয়ে উঠেছে। কিছুক্ষণ পর ওরা তিনজনই চুপচাপ। আমাকে ফিরতে হবে সৌম্য, অঙ্কুর একটু আগেই ফোন করেছে, দেরি হলে চিন্তা করবে। ঠিক আছে, আমি তাহলে তোমাকে পৌঁছে দিই। না, তোমার সঙ্গে বরং আজকে প্রথম ওর কথা হলো, তুমি ওর সাথে কথা বলো। না না দিদি, আমিও বেরোবো, আমারও বেরোতে হবে। বিদায়ের সময় প্রীতি একবার সৌম্যর দিকে তাকায়। মুখে কোনো ভাষা নেই। সৌম্য মাথা নাড়ে। প্রীতি গাড়িতে উঠতে যাবে, আবার নেমে আসে। বলে, ভালো থেকো, দেখা হবে নিশ্চয়ই আবার। হ্যাঁ, হবে নিশ্চয়ই। রেস্তোরাঁ দরজা থেকে বাইরে আসতেই বৃষ্টি শুরু হয়। সৌম্য মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। তার মনে হলো কিছু অধ্যায় সত্যিই বন্ধ হয় না, তারা থেকে যায় ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন ভাবে এবং ভিন্ন ভিন্ন গল্পের মধ্যে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।